স্বাগতম আপনাদের রূপকথার গল্প চ্যানেলে। আজ আমরা নিয়ে এসেছি সাহিত্য জগতের এক অনন্য রত্ন, বাংলা সাহিত্যের জাদুকর সত্যজিৎ রায়ের লেখা অপদার্থ গল্প। এটি শুধু শিশুদের গল্প নয়, বরং এক অদ্ভুত চরিত্র, হাস্যরস আর জীবনের ব্যঙ্গের গল্প। চলুন তবে ডুবে যাই সেই দুনিয়ায় যেখানে সরলতা মিশে থাকে কৌতুকের ছোঁয়ায়। অপদার্থ কথাটা অনেক লোক সম্বন্ধে অনেক সময়ই ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমাদের চাকুর নবকেষ্ট, নব তুই একটা অপদার্থ। এই কথাটা ছেলেবেলায় মার মুখে অনেকবার শুনেছি। নব কিন্তু কাজ ভালোই করত, দোষের মধ্যে সে ছিল বেজায় ঘুমকাতুরে। দিনের বেলা প্রায় একটু টেনে ঘুম দেওয়ার ফলে বিকেলে চায়ের জলটা চড়াতে 4:30 জায়গায় হয়ে যেত 5:30। কাজে মা যে তাকে অববাদটা দিতেন সেটা ছিল রাগের কথা। কিন্তু সেজু কাকার বেলায় অপদার্থ কথাটা যেরকম লাগসুই ছিল, সেরকম আর কারুর বেলায় হয়েছে বলে আমার জানা নেই। সেজু কাকা মানে যার ভালো নাম ক্ষেত্রমোহন সেন, ডাকনাম খেতু। বাবারা ছিলেন 5 ভাই। বাবাই বড়, তারপর মেজো, সেজো, সোনা আর ছোট। 5-এর মধ্যে সেজো বাদে আর সকলেই জীবনে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। বাবা ছিলেন নামকরা উকিল, মেজো সম্মানিত অধ্যাপক, সংস্কৃত আর ইতিহাসে ডবল MA, সোনা ব্যবসা করে কলকাতায় 3খানা বাড়ি তুলেছিলেন। আর ছোট কালুয়াতি গানে বড় বড় মুসলমান ওস্তাদের বাহবা আর 36টা সোনার উপর মেডেল পেয়েছিলেন ধনী সমজদারদের কাছ থেকে। আর সেজো কাকা, তাকে নিয়েই এই গল্প, তাই তার কথাটা এক কথায় বলা যাবে না। সেজো কাকার জন্মের মুহূর্তে নাকি ভূমিকম্প হয়েছিল। অনেকের মতে সেই কারণে নাকি তার ঘিলুতে জট পাকিয়ে যায়, আর তাই তার এই দশা। হাম আর চিকেন পক্স একবার না একবার প্রায় সব শিশুদেরই হয়। সেজো কাকার এই দুটো তো হয়েই ছিল, সেই সঙ্গে কোনো না কোনো সময় হয়েছিল হুপিং কাশি, ডিপথিরিয়া, ডেঙ্গু, এক্সিমা, আসল বসন্ত। শিশু বয়সে 7 বার কাটতে কাটতে হেঁচকি উঠে নীল হয়ে সেজো কাকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। 7 বছরে সেজো কাকার তোতলামো দেখা দেয়। 9.5 পেয়ারা গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে সে তোতলামো সেরে যায়। এই পতনের ফলে সেজো কাকার গোড়ালি ভেঙে যায়। ডাক্তার বিশ্বাস সেটাকে ঠিকমতো জোড়া দিতে না পারায় সেজো কাকাকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে হতো। এই খোঁড়ানোর জন্য তার আর খেলাধুলা করা সম্ভব হয়নি। হাতের টিপেল অভাবে ক্যারাম আর মাথা খেলে না বলে তাসপাচাও হয়নি। সেজো কাকা স্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই, কিন্তু পরপর 3 বার FA পরীক্ষায় ফেল হবার পর ওর বাবা মানে আমার ঠাকুরদা নিজেই ওর পড়াশোনা বন্ধ করে দেন। বলেন, খেতু, তুই যখন একেবারেই অপদার্থ, তখন তোর এডুকেশনের পেছনে খরচ করা মানে টাকা জলে দেওয়া। তবে গলগ্রহ হয়ে থাকতে দেওয়াও তো চলে না। তুই আজ থেকে ভুম্বলের সঙ্গে বাজারে যাবি, শাক সবজি মাছ মাংস চিনে নিবি। তারপর থেকে সংসারের বাজারটা তুই করবি। দুম্বল কাকা হলেন বাবার এক দূর সম্পর্কের ভাই। আমাদের বাড়িতেই থেকে পড়াশোনা করেছেন, মানুষ হয়েছেন। সেজো কাকা বেশ কিছুদিন বাজারে গেলেন ভুম্বল কাকার সঙ্গে। তারপর একদিন, সেদিন বাড়িতে লোক খাবে, ঠাকুরদা সেজো কাকার পকেটে 2 10 টাকার নোট গুজে দিয়ে বললেন, দেখি তুই কেমন জিনিসপত্র চিনেছিস, আজ বাজারের ভার তোর ওপর। সেজো কাকাকে দিয়ে বাজার আর হল না, কারণ কাকার পাঞ্জাবির পকেটে ফুটো নোট 2খানা বাজারে পৌঁছানোর আগেই পথে কোথায় গলে পড়েছে। এরপর থেকে কে আর কাকাকে ট্রাস্ট করবে? আমার প্রথম স্মৃতিতে সেজো কাকার বয়স 33 আর আমার 3। কালী পুজোর দিন সন্ধেবেলা। ঘটনাটা মনে আছে কেন সেটা আরেকটু বললেই বোঝা যাবে। সেজো কাকা বারান্দার মেঝেকা হামাগুড়ি দিচ্ছেন, আর আমি তার পিঠে চড়ে ঘোড়া ঘোড়া খেলছি। পাশের বাড়ি থেকে হঠাৎ একটা জ্বলন্ত উড়ুনতুবড়ি এসে বারান্দার তক্তপোষের ওপর পড়তেই সর্বনাশ বলে সেজো কাকা শটান উঠে দাঁড়ালেন। তার ফলে আমি পিঠ থেকে ছিটকে পড়লাম শান বাঁধানো মেঝেতে, আর সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। সেদিন অবশ্যই সেজো কাকাকে ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছিল বাড়ির প্রায় সকলের কাছ থেকেই। আমার কিন্তু একটু দুঃখ হয়েছিল কাকার জন্য। কেউ তাকে গ্রাহ্য করে না, এমনকি মানুষের মধ্যেও ধরে না। তাই বয়সের সঙ্গে সঙ্গে আমার কাকার ওপর একটা মায়া পড়ে গিয়েছিল। মাঝারি হাইট, মাঝারি রং, মুখে সবসময় একটা খুশি আর দুঃখ মেশানো ভাব। মনে হতো সব মানুষেরই বুদ্ধি হবে, সব মানুষই করিকর্মা হবে, তার কি মানে? শহর ভর্তি এত লোকের মধ্যে একটা লোক যদি সেজো কাকার মতো হয় তাতে দোষ কি? তাই আমি ফাঁক পেলে তার একতলার কোণের ঘরটায় গিয়ে সেজো কাকার সঙ্গে বসে গল্প করতাম। কদিন গিয়েই এটা বুঝেছিলাম যে সেজো কাকাকে গল্প বলতে বলে কোনো লাভ নেই, কারণ তার কোনো গল্পই প্রথম থেকে শেষ পর্যন্ত মনে থাকে না। তারপর কি হলো সেজো কাকা? তারপর তারপর দাঁড়া তারপর 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 গলার স্বর তারপর তারপর বলতে বলতে ক্রমে দম ফোরানো হারমোনিয়ামের মতো ক্ষীণ হয়ে আসে। সেজো কাকা গল্প থেকে গুনগুন বেসুরো গানে চলে যান। শেষটায় গানও ফুরিয়ে গিয়ে কাকার মাথাটা ঘুমে ঢুলতে থাকে। বুঝতে পারি গল্পের বাকি অংশ মনে করার মেহনত কাকার পোষাচ্ছে না।
তাকে সেই অবস্থায় রেখেই আমি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসি। সেজু কাকা ডাকেনও না। আমার যখন বছর 12 তখন একদিন তার ঘরে গিয়ে দেখি তিনি একটা মোটা বই খুলে খুব মনোযোগ দিয়ে পড়ছেন। জিজ্ঞেস করাতে বললেন আয়ুর্বেদের বই। বললাম, ও বই পড়ে কি হবে সেজু কাকা? কাকা একটু ভেবে গম্ভীরভাবে বললেন, এটাও তো একটা ব্যারাম, তাই না? কোনটা? এই যে আমার দ্বারা কিছু হচ্ছে না, কিছু মনে থাকে না, কিছু মাথায় ঢোকে না, এটা নিশ্চয়ই একটা রোগ। কি আর বলবো, বললাম তা তো হতেই পারে সেজো কাকা। তাহলে এর চিকিৎসা হবে না কেন? বললাম, তুমি নিজেই চিকিৎসা করবে নাকি? আমি জানতাম যে সেজো কাকার এই অপদার্থতার জন্য তাকে ডাক্তার দেখানোর কথা কেউ কোনোদিন ভাবেনি। সত্যি বলতে কি ওর ছেলেবেলায় সেই একগাদা ব্যারামের পর ওর আর বিশেষ কোনো অসুখ টসুখ হয়নি। স্বাস্থ্যটা ওর মোটামুটি ভালোই ছিল। সেজো কাকা বলে চললেন, চকবাজারে ফুটপাতে বইটা পড়েছিল, 10 আনা দিয়ে কিনে এনেছি, বোধহয় কাজে দেবে। মনে হচ্ছে আমার ব্যারামের জন্য আয়ুর্বেদিক চিকিৎসা আছে। দুদিন বাদে তখন বর্ষাকাল, বিকেলে সেজো কাকার ঘরে গিয়ে দেখি উনি বেরোবার তোড়জোড় করছেন। পায়ে ক্যানভাসের দুটো, মালকোঞ্চা মেরে পড়া ধুতি, গলায় জড়ানো সুতির চাদর আর হাতে ছাতা। বললেন, ভট্টাপাড়ার ভাঙা শিব মন্দিরের পিছন একটা গাছ আছে, খবর পেয়েছি। তার শিকড় আমার চাই, ওইটা পেলেই ব্যাস নিশ্চিন্তি। সেজো কাকা বেরিয়ে পড়লেন। আকাশ ঘোলাটে হয়ে আসছে, তেমন তেমন বৃষ্টি নামলে কাকার প্ল্যান ভেস্তে যাবে। আমি ঘণ্টাখানেক নিচে ঘুরঘুর করে দোতলায় নিজের ঘরে চলে গেলাম। দক্ষিণের জানলা দিয়ে সামনে রাস্তা দেখা যায়। বৃষ্টি নামল না। সন্ধে যখন হব হব তখন দেখি সেজো কাকা ফিরছেন। দূরদার করে নিচে নেমে সদর দরজার মুখে কাকার সঙ্গে দেখা। পেলে শিখর? না রে, ভুল হয়ে গেল। একটা টর্চ নিয়ে যাওয়া উচিত ছিল। জায়গাটা জঙ্গার বেজায় অন্ধকার। কিন্তু ওটা কি? কাকার কথার মধ্যেই চোখ পড়েছে আমার। খদ্দরের পাঞ্জাবির বুকে লাল রঙের ছোপ। তাই তো, এটা তো খেয়াল করিনি এতক্ষণ। পাঞ্জাবি খুলতেই বেরোলো একটা জোক। ভীম যেমন দুর্যোধনের বুকের রক্ত খেয়ে ফুলে ঢোল, তেমনি ইনি সেজো কাকার বুকের রক্ত খেয়ে ফুলে ঢোল। টোকা দিতেই টপ করে মাটিতে পড়ে গেল। কিন্তু একটা জোকে আর সেজো কাকার কি হবে? কাঁধ, কনুই, কোমর, পায়ের গুল, হাঁটু, গোড়ালি সব জায়গায় মিলে 14টা জোক বেরোলো কাকার গা থেকে। 5-6 অংশ রক্ত যে তার আজ খোয়া গেছে তাতে কোনো সন্দেহ নেই। বলা বাহুল্য, তার আয়ুর্বেদ চর্চাও এই একটি ঘটনায় দিল বন্ধ করে। পড়াশুনোয় আমি ছিলাম রীতিমতো ভালো। আমাদের এফএ এন্ট্রেন্সের যুগ শেষ হয়ে ম্যাট্রিক চলছে। পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়ে বিজ্ঞান পড়ব বলে চলে এলাম কলকাতায়। হোস্টেলে থেকে এমএসসি পর্যন্ত পড়ে পদার্থবিজ্ঞানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে চলে যাই আমেরিকায়। শেষ পর্যন্ত গবেষক হিসেবে আমার বেশ খ্যাতি হয়। শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আর গবেষণার কাজ আমি একসঙ্গে চালাতে থাকি। বাইরে থাকার ফলে সেজো কাকার সঙ্গে যোগসূত্র ক্ষীণ হয়ে এসেছিল। একবার তখন আমি সবে অধ্যাপনা শুরু করেছি। মায়ের চিঠিতে এক অদ্ভুত খবর পেলাম, সেজো কাকা নাকি ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়েছেন। এখানে বলি যে সেজো কাকার সঙ্গে স্বামী বিবেকানন্দের চেহারার একটা সাদৃশ্য ছিল। দেহের গঠন মোটেই এক নয়, সেজো কাকা ছিলেন 5 ফুট 6 ইঞ্চি। তবে নাক, চোখ, মুখে সাদৃশ্য সকলের চোখেই ধরা পড়ত। পরমহংসদেব সম্বন্ধে একটা ফিল্ম তোলা হবে এবং তাতে বিবেকানন্দের ভূমিকা আছে। খবর পেয়ে সেজো কাকা নাকি সরাসরি প্রযোজকের সঙ্গে দেখা করে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন। চেহারায় মিলের জন্য পার্টটা পেতে নাকি তার কোনো অসুবিধা হয়নি। কিন্তু হপ্তাখানেক বাদেই আরেকটা চিঠিতে জানলাম কাকা নাকি ছবি থেকে বাদ হয়ে গেছেন। হবেন না ভাই কেন? ঘর বন্ধ করে প্রাণপণে পাঠ মুখস্থ করা সত্ত্বেও 1 নম্বর দৃশ্যে রামকৃষ্ণের কথার উত্তরে বিবেকানন্দের মুখ থেকে 3 নম্বর দৃশ্যের উত্তর বেরিয়ে পড়লে তাকে আর কিভাবে কাজ চলি? অর্থাৎ ফিল্মে অভিনেতা হিসেবেও যে উনি অপদার্থ সেটা সেজো কাকা প্রমাণ করে দিয়েছেন। আমার যখন 48 বছর বয়স তখন শিকাদতি আমার ছোট ভাইয়ের একটা চিঠিতে জানি যে সেজো কাকা এক সাধু বাবার শিষ্য হয়ে কুয়েটে চলে গেছেন। গত বছর ডিসেম্বরের গোড়ায় আমার ছোট কাকার মেয়ে কাকুলির বিয়েতে আমাকে কলকাতায় আসতে হয়। সঙ্গে আমার স্ত্রী আর আমার 2 মেয়ে, তারা দুজনেই পুরোপুরি আমেরিকায় মানুষ। ইতিমধ্যে সেজো কাকার কোনো খবর পায়নি, তাই কলকাতায় এসে যখন শুনলাম উনি শহরেই আছেন এবং বহাল তবিয়তে আছেন, তখন স্বাভাবিকই তাকে একবার দেখার জন্য মনটা উৎসুক হয়ে উঠল। আমার বয়স তখন 60, তাই সোজা হিসেবে সেজো কাকার 90। আমি ধুলেই নিয়েছিলাম যে ইতিমধ্যে প্রবাসী কাকার দেহান্ত ঘটেছে। শুনলাম ফান্ড রোডে তার ভাগ্নে, অর্থাৎ আমার ছোট পিসিমার মেয়ে ডাক্তার অনেশ গুপ্তের বাড়িতে এসে উনি উঠেছেন মাস 3। আরও শুনলাম যে ধর্মকর্ম ব্যাপারটা মোটেই তার ধাঁতে সয়নি। 10 বছরেও ইডলি দোসায় অভ্যাস হয়নি। রোজ আতপেটা কি ওজন নাকি প্রায় 30 কিলো কমে গেছে। আমি এসেছি শুনে উনি ডাক্তার ভাগ্নেকে বলেছেন, ঝন্টুকে বলিস একবার যেন এসে আমার সঙ্গে দেখা করে যায়। এক রবিবার সন্ধ্যায় গিয়ে হাজির হলাম ফান্ড রোডে। লোডশেডিং চলছে। দোতলার একটি কোমরায় টিমটিমে মোমবাতি জ্বালিয়ে তাকিয়া ঠেস দিয়ে খাটের ওপর বসে আছেন সেজো কাকা। একটা মটকার চাদরের ওপর গলায় প্যাঁচ দিয়ে জড়ানো সবুজ মাফলার।
সেজ কাকাকে দেখলে চেনা যায় বটে, এবং বলতেই হবে বয়সের পক্ষে রীতিমতো মজবুত চেহারা। মাথার চুল সব পাকা ঠিকই, কিন্তু এখনও যে চুল আছে সেটাই বড় কথা। আমায় দেখে হাসিতে মুখ ফাঁকা হওয়াতে অরিজিনাল দাঁতও চোখে পড়ল ডজনখানেক। আর যখন কথা বেরোলো তখন দেখলাম গলার স্বর ক্ষীণ হলেও কথায় বেশ তেজ আছে। এই তেজ কাকার মধ্যে আগে দেখিনি। সেজ কাকা যে সকলের বয়োজ্যেষ্ঠ, তাকে আর কারোর কাছে মাথা নোতে হয় না, এই বোধহয় তার মেজাজে একটা ভারী কিভাবে এনে দেয়। কি রে ঝন্টু, মার্কিন মুলুকে গিয়ে কি করার চেয়ে শুনি? আমার কাজের কথাটা যথাসম্ভব বিনয়ের সঙ্গে বললাম। পদার্থ বিজ্ঞান, গবেষণা, বললেন সেজ কাকা। লোকে মান্যি করে? আমার ৭৭ বছরের পিসিমা গলা সপ্তমে চড়িয়ে আমার বিনয়কে ফুঙ্কারে উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন আমার খ্যাতির কথা। বটে, বললেন সেজ কাকা। নোবেল প্রাইজ পেয়েছিস কিনা সেটা বল আগে। হালকা হেসে মাথা নাড়লাম। তাহলে আর কিসের বড়াই, ছ্যা ছ্যা ছ্যা, একেবারে অপদার্থ। এই গুতোর ঠেলা সামলাতে না সামলাতেই সেজ কাকার বাক্যস্রোত আমাকে নাকি নিচুবানি খাড়িয়ে দিল। তুই তো যা হোক ভিনমুলুকে পালিয়ে বাঁচলি, আমি ভাবলাম কলকাতায় গিয়ে একটু স্বাস্তি মিলবে, জীবনের শেষ কটা দিন তবু আপনজনের সান্নিধ্যে কাটবে। তা এসব কি হচ্ছে বলতো? শকুনের ঠোকরে হাড় পাজোড়া বার করে দিয়েছে শহরটাকে। দিনে 10 ঘন্টা বিজলি নেই, শ্বাস টানলে ধোঁয়াধুলোয় প্রাণ অতিষ্ঠ। জিনিসপত্রের যা দর, উদরের স্বাদ মিটে ভালোমন্দ যে একটু খাবো তারও জো নেই। ধুর, অপদার্থ অপদার্থ। সেদিন বুঝলাম যে সেজ কাকার ওপর থেকে আমার পুরনো টানটা এখনও যায়নি, কারণ তার কথাগুলো শুনে আমার মনটা প্রসন্ন হয়ে উঠল। মনে হলো আমরা বোধহয় অত